দিদা, যাত্রা করে ক্লান্ত হয়ে গেছি। আশেপাশে গ্রাম আছে কি? 10 মাইল দূরে রাজকোনা নামের এক গ্রাম রয়েছে, কিন্তু রাত্রের অন্ধকারে ওই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করা খুবই বিপদ। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে এই রাতটা আমার বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে বেরিয়ে যেও। এটা শুনে পথিকের প্রাণে প্রাণ আসলো। খিদে চোটে ও আর হাঁটতে পারছিল না। এই সময়ে বুড়ি মহিলার সাহায্য পেয়ে খুবই খুশি হলো। বুড়ি মহিলার পেছন পেছন ওর বাড়ির দিকে চলে গেল। ও তাকে বসতে বলল। তুমি এখানেই বসো বাবা, পেছন দিকে রান্নাঘর আছে, আমি গিয়ে তোমার জন্য গরম গরম ভাত আর সবজি বানিয়ে আনছি। ব্যাস 10 মিনিট লাগবে, একটু সবুর করো। ঠিক আছে দিদা, আমি কি তোমাকে সাহায্য করব? তুমি তো যাত্রা করে থকে গেছো, তুমি খানিকটা জিরাও, আমি আমাদের দুজনের জন্য রান্না করে আসছি। হ্যাঁ, আমি তো ভুলেই গেলাম, কোনোভাবেই ওই ঘরের মধ্যে যেও না, ওটা আমার নাতনির ঘর, একটু সাবধান থেকো। ঠিক আছে দিদা। এতটুকু বলে বুড়ি পেছনে চলে গেল। এই ছেলে, তোমাকে একলা কতক্ষণ বসে থাকবে? আমার সাথে কথা বলো। এত ভালোবেসে আর এত আস্তে কথা বলে কোনো মেয়ের আওয়াজ শুনে পথিক ওই ঘরের মধ্যে পা রেখে দিল। ওই ঘরের মধ্যে গিয়ে যখন দেখল, ওই ঘরের মধ্যে হাজার সংখ্যায় মুন্ডুর ঢের পড়েছিল। ও সবার থেকে ছোট, ওর স্থানে তুমি থাকতে যাচ্ছ, পালিয়ে যাও। আত্মা দেখতে পারল না, ওর আওয়াজও শুনতে পারল না, কিন্তু ওই খেলনার মধ্যে নড়াচড়া দেখে ভয় পেয়েও বাইরে বেরিয়ে আসলো। তখনই বুড়ি এসে গেল। হাসতে হাসতে ও একটা বিকৃত রূপ ধারণ করে নিল। তোমার জিজ্ঞাসু মন, তোমার লালসা, তোমার অবিবেক, তোমাকে খাবার অনুভূতি, তুমি ওই ঘরে পা রেখে দিয়েছো ছুটকু। আজকে পেট ভরে মোটা সোটা এই ছোট্ট মানুষটাকে খেয়ে 30টা রাত নাক ডেকে ঘুমাবো। ওই সুন্দর জঙ্গলটার সাথে ছোট পাহাড়টাকে ভুলবন বন বলে। রাজকোনা গ্রাম থেকে 10 মাইল দূরেই ভুলবন বন। কিন্তু ভুলবন বনের কথা জানা লোকেরা ওই রাস্তা দিয়ে যেতই না, কারণ ওই রাস্তা বিকৃত নামেক নরভক্ষীর পিশাচের বাড়ি। এমন ছিল এখান থেকে অনেক দূর। চন্দ্রাপুর গ্রামে জমিদারের ওখানে রঘু ছোটবেলা থেকে কাজ করত। রঘুর জন্ম রাজকোনা গ্রামে হয়েছিল, কিন্তু ওর মা বাবা যেহেতু ছোটবেলায় মারা গিয়েছিল, নাতিকে ভালো করে পালন সোলন না করতে পারার জন্যে ঠাকুরমা জমিদারের বাড়িতে কাজ করত। 16 বছর অবধি মালির কাজ করার জন্য রঘুকে 6 বছর বয়স থেকেই পাঠিয়ে দেওয়া হলো, এটা ভেবে যে অন্তত জমিদার ওকে ভরপেট খাবার খাওয়াবে। রঘু খুবই সরল আর পরিশ্রমী ছেলে ছিল। জমিদারের বাড়িতে কাজ করার সাথে সাথে বাইরের কাজও করত, কিন্তু প্রায় ও নিজের গ্রামে গিয়ে ঠাকুমার সাথে দেখা করার জন্য খুবই মন লাগিয়ে থাকত। একদিন চাষে জমিদার বাবুর জন্য খাবার নিয়ে গিয়ে যখন ফেরত আসছিল, রাস্তায় একটা সাধুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। থলের মধ্যে বেঁচে থাকা দুধ আর ফল সাধুকে দিল। খুব দুর্বল মনে হচ্ছেন, এই নিন জলের বোতলটা নিয়ে যান, থলিতে 2 দিনের মতন ফল আছে, খিদে পেলে খেয়ে নেবেন, আমি আসি। কথাটা শুনে সাধু খুব খুশি হলো। বাবা, আমার খিদে শান্তি করানোর জন্য কিছু দিতে চাই তোমায়, এই নাও। এটা বলে একটা ছোট ঘন্টি আর রুদ্রাক্ষওয়ালা একটা তাবিজ দিয়ে
এই রুদ্রাক্ষ নিজের গলায় পড়ে নাও, যেটা কেউ দেখতে পারে না। মহিমাবান রুদ্রাক্ষ তোমায় দেখাবে। এই ঘণ্টিটা যেটা তোমার পবিত্র মনে হবে ওইখানে বেঁধে দাও, এটা রক্ষা করবে। তোমার সঙ্গে সবকিছু ভালো হবে। এটা বলে সাধু ওখান থেকে চলে যায়। দিন পেরিয়ে যাচ্ছিল। একদিন জমিদার রঘুকে ডেকে, যখন তুমি 6 বছরের ছিলে, তোমাকে পালন করার স্থিতি না হওয়ার কারণে আমার কাছে 16 বছরের জন্য কাজ করতে পাঠিয়েছিল। আজ থেকে তোমার সেই 16 বছরের বোঝাপড়া শেষ হলো। এতদিনের তোমার কাজের মজুরি হিসেবে 3টে সোনার মুদ্রা দিচ্ছি। নিজের গ্রামে সুখী থেকো। এটা বলে জমিদার রঘুকে চলে যেতে বলল। একদিকে নিজের গ্রামে ফিরে যাওয়ার খুশি, অন্যদিকে এই পুরনো বাড়িতে এতদিন ধরে কাজ করার দুঃখটা নিজের সব জিনিসপত্র বেঁধে রওনা দিতে যাচ্ছিল। তখন অনেক দিন আগে সাধুর দেওয়া ঘণ্টা আর তাবিজটার দিকে চোখ পড়ল। রুদ্রাক্ষটা ও গলায় পড়ে নিল। ঋষিমুনি নিজের প্রিয় জিনিস আমাকে বাঁধতে বলেছিল, এমন তো আমার কাছে কিছু নেই। ঠিক আছে, ততদিন আমার পকেটেই রাখি। এটা বলে ঘণ্টিটাকে পকেটে রেখে নিল। সব জিনিসপত্র লাঠির সাথে বেঁধে গ্রামের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে যখন থকে গেল, এক জায়গায় বসে পড়ল। একটা গরুর গাড়িতে একটা ব্যাপারী যাচ্ছিল। আমি একলা শহরে যাচ্ছি, তুমিও কি শহরে যাচ্ছ? না, আমি রাজকোনায় যাচ্ছি। আমি যেইখানে যাচ্ছি ওইখান থেকে রাজকোনা দূরে। ঠিক আছে, রাস্তায় নামিয়ে দেবো, এসো। এতটুকু শুনে রঘু গরুর গাড়িতে বসে পড়ল। যেতে যেতে রাস্তায় নিজের পুরো কাহানিটা বলল। জমিদারবাবু যে 3টে সোনার মুদ্রা দিয়েছিল সেটাও দেখালো। শহরে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে যখন যাচ্ছিল তখন ব্যাপারী ওকে থামালো। দেখতে তো তুমি খুবই সরল মনে হও। অচেনা মানুষ যেন নিজের গ্রামের নামও জানে না, নিজের কাছে থাকা পয়সা দেখায় নাকি? আমি যদি চোর ডাকু হইতো, তোমার কাছে থাকা সোনা তো আমি লুট করে নিতাম। আপনাকে দেখে আমি বুঝেছি আপনি খুব ভালো মানুষ, তাই আমি এই সোনাটা আপনাকে দেখালাম। ঠিক আছে, আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। সোনা থাকলে খরচা হয়ে যাবে, তার বিনিময়ে এই গরুর গাড়ি নিয়ে নাও। গ্রামে জিনিস নিয়ে আসা নিয়ে যাওয়া আর লোকেদেরকে যাত্রা করিয়ে আরামে থাকতে পারবে তুমি। কি বলো? এই ব্যবসায়ীটা আমার সঙ্গে কোনো প্রতারণা করছে না তো? কিন্তু এতে প্রতারণার কি আছে? এরকম ভেবে ব্যাপারীর কথাটা রঘুর ভালো লাগলো। 3টে সোনার মুদ্রা ব্যাপারীটাকে দিয়ে দিল। তার বদলে গরুর গাড়িটা নিয়ে রাজকোনার দিকে বেরিয়ে পড়ল। কাল পরশু মরে যাবে এমন বুড়ো বলদ। 200 কেজির বেশি ভার না নিয়ে থাকা গরুর গাড়িটাকে বিক্রি করতে যাচ্ছিলাম, তখন একে দেখলাম। এর জন্য সে 3টে সোনার মুদ্রা দিল। মানে সরল নয়, মূর্খ। এইসব কথা না জেনে রঘু গরুর গাড়ি করে একদিনের সফর করে অনন্তবনে পৌঁছালো আর আরাম করছিল। তখন রাস্তায় একটা বুড়ো লোককে দেখল, একটা বড় গরুর গাড়ি নিয়ে আসছিল। যে মণ্ডপে বসে থাকা রঘুর সাথে কথা শুরু করলো। আমাদের গ্রাম নবলগড় বাবা, ওইখানে অনেক বড় খরা পড়েছে। লোকেরা কিছু খেতে না পেয়ে ক্ষুধায় থাকছে। পয়সা না থাকার কারণে গরু বিক্রি করতে বাজারে যাচ্ছিলাম। রঘু নিজের পুরো গল্পটা বলল। এটাও বলল যে গরুর গাড়িটা সেই ব্যবসায়ী থেকে কিনেছে। আগে 3টে সোনার মুদ্রা দিয়ে পুরনো গাড়ি আর বলদগুলো কিনেছো। এই যে কেউ হোক সে প্রতারণা করেছে। বলদগুলো বেশি দিন বাঁচবে না, গাড়িটাও বেশ পুরনো, কিছুদিনে ভেঙে যাবে। আরে 16 বছর কষ্ট করার পরে 3টে সোনার মুদ্রা পেয়েছিলাম। ভেবেছিলাম কোনো ব্যবসায় করব, জীবন যাপন করব। এখন কি করি দাদু? এক কাজ করো, আমার গরু নিয়ে নিজের গরুর গাড়ি আমায় দিয়ে দাও। বাজারে গিয়ে নিজের গরু বিক্রি করি কিংবা বলদ বিক্রি করি, সেই দামই পাবো। গরু যদি তোমার কাছে থাকে তাহলে দুধ দেবে। ভালো দামে দুধ বিক্রি করে তুমি ভালো করে থাকতে পারবে। তোমার কাছে থাকলে গরুটা খাবারটাও পাবে। বুড়ো লোকের কথাটা রঘুর খুব পছন্দ হলো। ব্যবসায়ী প্রতারণার থেকে আমাকে বাঁচানোর জন্য ঠাকুর এই বুড়ো লোকটাকে পাঠিয়েছে, এটা ভেবে খুব খুশি হচ্ছিল। গরুর গাড়িটা বুড়ো দাদাকে দিয়ে দিল, আর দাদু যে গরুটাকে দিল সেটা নিয়ে সকালে গ্রামের জন্য রওনা দিল।
রাজকোনা যাওয়ার রাস্তাটা ভুলবন বন থেকে হয়ে যায়। সেটা খুবই ভয়ানক ছিল। ডান দিকের রাস্তাটা সুরক্ষিত, এরমভাবে চেতাবনীতে লেখা ছিল, কিন্তু অন্ধকারে রঘু সেটা পড়ল না। ভুলবন বনের দিকেই এগিয়ে থাকলো। অন্ধকার খুব ঘন ছিল, খিদের চোটে একদম পেটে জ্বালা করছিল। আরে খুব খিদে পেয়েছে তো, কিছু খেতে পেলে ভালো হতো। আশেপাশে যখন তাকালো, দূরে একটা ছোট্ট পাহাড়ের উপরে একটা বাড়িতে দীপ জ্বালতে দেখলো। আরে বাহ, মনে হয় সেই ঘরে কেউ আছে। আজ রাতটা সেইখানেই থাকবো, কাল সকালে সেইখান থেকে রওনা দেব। যেই ও ওদিকে এগোতে শুরু করলো, ওর গরুটা ডাকতে শুরু করলো। দড়ি দিয়ে টানার খুবই চেষ্টা করলো, কিন্তু একদম গরুটা এগোচ্ছিল না। ঠিক আছে, তুমি ঠান্ডায় থাকো। ভেবেছিলাম তোমাকে ভাতের মাঠটা দেব, আর তুমি আসার জন্য জেদ করছো। এইখানেই ঘাস খাও, সকালে আসি, একসঙ্গে গ্রামে যাব, ঠিক আছে? এরকম ভেবেও পাহাড়ে চড়ে গেল। দরজাটাকে নাড়া দিল। ভেতর থেকে একটা বুড়ি ঠাকুমা বেরোলো। দিদা, যাত্রা করতে করতে ক্লান্ত হয়ে গেছি, একটু কিছু খেতে দিয়ে দিন, বিনিময়তে আমি পয়সা দেব। আমার টাকার কোনো দরকার নেই, ক্ষুধার্তকে খাবার খাওয়ানোটাই পুণ্যর কাজ। তুমি পেট ভরে খাও, এখানেই আরাম করে ঘুমিয়ে পড়ো, আর কাল সকালে বেরিয়ে পড়ো। আমি বাড়ির পেছনে গিয়ে আরাম করে গরম গরম ভাত আর তরকারি বানিয়ে আনছি। তুমি ততক্ষণ জিরিয়ে নাও। আর হ্যাঁ, একটা দরকারি কথা বলতে ভুলেই গেলাম, কোনোভাবেই ওই ঘরের মধ্যে যেও না, ওইটা আমার নাতিনের ঘর, সাবধান থেকো। ঠিক আছে দিদা, আমি এখানেই বসে থাকবো যতক্ষণ আপনি ফিরছেন না। এরম বলে বুড়িমা পেছন দিকে চলে গেল। তুমি তো ওই ছেলেটা, একলা কতক্ষণ বসে থাকবে ওখানে? আমার সাথে কথা বলো না। এই মোহের আওয়াজ শুনে কোনো একটা মেয়ে ওই অন্ধকার ঘর থেকে ওকে ডাকলো, আর রঘু ওটা শুনলো। দিদা বারবার মানা করেছিল সেই ঘরে যেতে না যাই, কিন্তু এই মেয়েটাকে আমাকে ডাকছে কেন? যাই হোক, দিদা এসে যাবে, আমি খাবার খেয়ে শুয়ে পড়বো, আর সকালে বেরিয়ে পড়বো। এইটা ভেবে ও ওইখানেই বসে থাকলো। তুমি তো এই ছেলেটা, একলা কতক্ষণ বসে থাকবে ওখানে? আমার সাথে কথা বলো না। তুমিই তো এই ছেলেটা, একলা কতক্ষণ বসে থাকবে ওখানে? আমার সাথে কথা বলো না, কথা বলো না। যখন ও আবার থেকে ওই আওয়াজটা শুনলো, তখন ও নিজের জিজ্ঞাসার উপরে কাবু রাখতে পারল না। আর কোনো আওয়াজ না করে ওই ঘরের মধ্যেই পা রাখলো। ঘরের মধ্যে হাজার সংখ্যায় মুন্ডু ছড়িয়ে পড়েছিল। ওইগুলো দেখেও ভয় পেয়ে গেল। ওই মুন্ডু ভরা ঘরের মধ্যে রঘু অনেক আত্মা দেখতে শুরু করলো। পালা, তাড়াতাড়ি পালা, না হলে মারা যাবি। পালিয়ে যা, বোনটাকে ছেড়ে পালিয়ে যা। পিশাচিনি আসার আগে পালিয়ে যা, না হলে মারা যাবি রে। আমিও তোমার মতন উত্তেজিত হয়ে এই ঘরে এসেছিলাম, এখন মরে কঙ্কাল হয়ে গেছি। আমি এখন মুক্তির খোঁজ করছি, তুমি এখান থেকে পালিয়ে যাও। তাড়াতাড়ি পালা রে, না হলে মারা যাবি। আমাদের এই ঘরে বন্ধ করা হয়েছে। আরে বাপরে, এ তো ভূত, মাথার খুলির মতন মনে হচ্ছে। এই ঘর, এই জায়গা সব বিদ ঘুটে, বের হওয়াটাই ঠিক। এরকম ভেবে আস্তে করে কোনো আওয়াজ না করে পাহাড় থেকে নেমে পালাতেই যাচ্ছিল, তখনই বুড়ি ফেরতে চলে আসলো। রঘু দেখল যে বুড়িটা একটা ভয়ঙ্কর পিশাচের রূপ ধারণ করেছে। পিশাচিনী আসল রূপে চলে এসেছিল। তোর জিজ্ঞাসা, তোর লোভ, তোর মূর্খতা, এইটাই তো আমার খাবার। তুই নিজেই ঘরের মধ্যে পা রেখে আমাকে অনুমতি দিয়েছিস। তোকে খাই ছোটু, যদি একবার আমার ঘরের মধ্যে পা রেখেছিস তো তুই যেখানেই পালা, আমি তোকে খুঁজেই নেব। তোর মৃত্যু আমার হাতে।
অন্ধকারে ও বুঝতে পারছিল না যে ও কোন দিকে পালাচ্ছে, কিন্তু ও পালিয়ে চলেছিল। ওর পেছনে পিশাচ দৌড়ে দৌড়ে রঘু যেই দিকেই যাচ্ছিল সেই দিকেই পিশাচ এসে যাচ্ছিল। রঘুর পকেটে যে ঘন্টিটা বাজছিল, পিশাচ অন্ধকারেও জানতে পেরে যাচ্ছিল যে ও কোন দিশায় চলেছে। ও এই ঘন্টির আওয়াজে সে বুঝতে পারছে যে আমি কোথায় দৌড়ে যাচ্ছি। এরকম ভাবে ভেবে চুপচাপ অন্ধকারের মধ্যে হেঁটে নিজের গরুটার গলায় ঘণ্টাটা বেঁধে দেয়, তারপর তার দড়িটা খুলে দেয়। গরুটা অন্ধকারে দৌড়ে চলে যাচ্ছিল। পিশাচিনী ঘন্টার আওয়াজটা শুনে তার পিছু ধরছিল আর ওই দিশায় চলে যাচ্ছিল। এই সুযোগটা নিয়ে রঘু চুপচাপ একটা খণ্ডঘর কুমোর পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। আরে বেঁচে গেলাম রে বাবা, কিন্তু আমার গরুটা পিশাচিনী যেন খেয়ে না নেয়। খণ্ডঘর কুয়োটা একটা প্রাচীন শ্মশানের মধ্যে। গাছের উপরে বসে নাটাভূত গুনগুন করে গান গাইছিল। রঘুর আওয়াজ শুনে ও নেমে আসে। রঘু নাটাভূতকে দেখে ভয়ের চোটে কেঁপে উঠল। আরে বাপরে, সেই পিশাচের হাত থেকে বাঁচতে বাঁচতে এখন ভূতের হাতে পড়েছি। আরে ঠাকুর রক্ষা করো আমায়। মানে তুই আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু তুই এমন কেন? পুরনো কুমড়োতে সোনপাপড়ি চিপকে থাকার মতন বিদঘুটে লাগছো। আমাকে কিছু করো না, পিশাচিনীর হাত থেকে বেঁচে পালিয়েছি। আমার গরুর কি হয়েছে কে জানে। আমার সৌন্দর্যকে নিয়ে ঠাট্টা করলে আমার কিন্তু খুব রাগ ধরছে, মেরে ফেলবো। কিন্তু তোকে ক্ষমা করছি। তোর গরুটা কোথায়? সেই পিশাচিনী কে? রঘু ওর সাথে যা যা ঘটেছিল বিস্তারিতভাবে নাটাভূতকে সব জানায়। সে আমাকে বারবার বলেছিল ওই ঘরে যেও না, কিন্তু তবু আমি গেলাম। সেই ঘরে আমি অনেক আত্মা দেখতে পাই, যারা আমাকে সেইখান থেকে যাওয়ার ব্যাপারে বলছিল। তুমি বিপদে পড়েছ। সেই ঘরে পা রেখে তুমি নিজেকে পিশাচকে দিয়ে দিয়েছ। এখন শুধু একজনই বাঁচাতে পারবেন। কে আমাকে বাঁচাতে পারবে? এরকম বলে রঘুকে নাটাভূত মন্ত্রজানা কাকির কাছে নিয়ে যায়। যা কিছু হয়েছিল বিস্তারিতভাবে কাকিকে জানানো হয়। মন্ত্রজানা কাকি রঘুর মাথার চারিদিকে কালো ধুঁয়ো দিয়ে ওর মাথার উপরে হাত রাখল। গাবরা জামানজু তোমাকে যে দুটো বস্তু দেওয়া হয়েছে তার মধ্যে থেকে রুদ্রাক্ষটা খুবই শক্তিশালী। তার জন্য তুমি আত্মাগুলোকে দেখতে পাচ্ছ, যেগুলো সাধারণ বশত দেখা যায় না। ও তাই সে আমাকে দেখতে পারছে। হ্যাঁ, ও যে ঘন্টিটা তোমাকে দিয়েছে সেটা লোক কল্যাণের জন্য। ওই পিশাচটা ওই ঘন্টির আওয়াজে আকর্ষিত হয়। ওই পিশাচের জন্যে লোকেদের প্রাণ গেছে। এখন ওকে শেষ করার সময় এসে গেছে। এইটা বলে সবাই মিলে ওই জঙ্গলের দিকে যায়। তক্ষুনি শক্তিশালী একটা বন্ধন বেঁধে কাকি তন্ত্রর আয়োজন করলো। সেই আগুনে হলুদকে ধূপের মতন জ্বালালো, পুরো জঙ্গলটাকে হলুদ ধুঁয়ে ভরে দিল আর মন্ত্রোচ্চারণ শুরু করে দিল। সাধু যে ঘন্টিটা তোমাকে দিয়েছিল, চোখ বন্ধ করে আওয়াজটাকে মনে করতে থাকো, আর ওই পিশাচটাকেও মনে করো যাকে তুমি দেখেছিলে। রঘু মন্ত্রজানা কাকির বলা অনুসারে চোখ বন্ধ করে সেটা ভাবতে শুরু করলো। কাকি যে যন্ত্রটা আয়নায় রেখেছিল, পিশাচের চেহারাটা ওখানে দেখা যেতে শুরু করলো। এই পিশাচ কখনো বিকৃত নামে এক তান্ত্রিকা ছিল। মরেও মানুষের মতন করার জন্য মানুষের মাংসের উপযোগ করে। যখন মানুষকে জ্যান্ত খায় ও পিশাচের শক্তি পায়, কিন্তু ও কখনো নিজের থেকে কাউকে মেরে খেতে পারবে না। যখন কেউ ওর ঘরের ওই জাদুটোনাওয়ালা ঘরে ঢোকে, তখনও শুধু ওদেরকেই মারতে পারে। এই আয়নাটাকে নাও রঘু, ওর বাড়িতে ধৈর্য ধরে যাও, আমি তোমার পেছন পেছন আসছি। এটা বলার পর রঘু ওর বাড়ির দিকেই হাঁটতে শুরু করলো।
রঘু যে পিশাচের বাড়ির সামনে পৌঁছালো, ভয়ানক রূপে পিশাচ ওর সামনে এসে দাঁড়ালো। খিদে 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 পেয়েছে, তোমাকে মেরে তোমার কলেজা খেয়ে আমার খিদে শান্ত হবে। এটা বলে ও নিজের লম্বা লম্বা নখ দিয়ে রঘুকে মারতেই যাচ্ছিল। রঘু নিজের শার্ট ছেড়ে দিল। ওর ছাতির মধ্যে যে আয়নাতে ওর নিজের প্রতিবিম্বটা দেখে পিশাচ স্তব্ধ রয়ে গেল। আয়নাটা ভাঙতেই যাচ্ছিল, তখন মন্ত্রজানা কাকি আর নাটাভূত ওর উপরে হামলা করে একটা বড় কাঁচের বাসনে ওকে বন্দি বানিয়ে নেয়। পাহাড়ের উপরে একটা গর্ত খুঁজে ওকে পুঁতে দেয়। ওর বাড়ির মধ্যে গিয়ে জাদু টোনা করা আলপনার মধ্যে মন্ত্রজানা কাকি মন্ত্রদণ্ড দিয়ে তার উপরে মারল। আলপনাটা হাওয়াতে ধোঁয়ার মতন উড়ে গেল। ঘরের মধ্যে রাখা মুন্ডুগুলো এক এক করে ভাঙতে শুরু করে দিল। বন্দি থাকা আত্মাগুলো আকাশের দিকে উড়ে চলে যেতে শুরু করলো। নাটাভূত আর মন্ত্রজানা কাকির সাথে মিলে রঘু নিজের গ্রামের মধ্যে প্রস্থান করছে। শান্ত জঙ্গলে আস্তে আস্তে করে ঘন্টার আওয়াজটা শোনা যাচ্ছিল। যেখান থেকে আওয়াজ আসছিল ওদিকে গিয়ে যখন দেখলো গরুটা ঘাস খাচ্ছিল, রঘু খুব খুশি হয়ে গেল। রঘু মন্ত্রজানা কাকি আর নাটাভূতকে ধন্যবাদ দিল আর নিজের গ্রামের দিকে বেরিয়ে পড়ল। 16 বছর পরে ও ঠাকুমাকে দেখে ও খুব খুশি হলো। তোমাকে দেওয়ার জন্য জমিদার সেই মুদ্রা দিয়েছিল, সেইটা নিয়ে আমি বের হয়ে গেছিলাম, কিন্তু ওর সাথে যা কিছু হয়েছিল সব বিস্তারিতভাবে জানালো। এই গরুর গলা থাকা ঘন্টির কারণে একটা পিশাচিনীকে শেষ করলাম। একটা গ্রামকে বাঁচিয়ে দিয়ে মনে সুখ নিয়ে তোমার কাছে এসেছি। সুখ ছাড়া আমার কাছে আর কিছু নেই দিদা। তুমি সুরক্ষিতভাবে বাড়ি ফিরলে এটাই যথেষ্ট। ব্যাস, এই একটা গরু দিয়ে তুমি সারা জীবন খাওয়া দাওয়া কোনো কমতি না পেয়ে সুখী থাকবে, এতটুকুই যথেষ্ট বাবা।